আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম আর কেউ? আচ্ছা, আমি যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসে আমার ভয়েস প্লাস আমি এখানে যা কথা বলবো, যা কাজ করবো পিসিতে, এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ড থাকবে এবং আপনারা প্যান ড্রাইভে করে এই রেকর্ডগুলো নিয়ে যেতে পারবেন প্রতি ক্লাসের। এটা দিয়ে সুবিধা কী হবে, আপনি বাসায় গিয়ে যদি প্র্যাকটিস করতে যান সে সময় কোনো প্রবলেম ফেস করলে ভিডিওগুলো দেখে আপনি এটা রিকভার করে নিতে পারবেন। প্লাস আপনাকে ইউটিউব এবং গুগলেও অনেক স্টাডি করতে হবে টপিকগুলো নিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, কারণ একটা টপিক যদি মিস করেন দেখবেন পরবর্তী ক্লাসে এসে আপনি আর টপিকগুলো বুঝতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম ক্লাসে একটার সাথে একটা রিলেটেড থাকে। সেক্ষেত্রে আপনার একটা ক্লাস মিস করলে এরপরের ক্লাসগুলো বুঝতে অনেক প্রবলেম ফেস করতে হবে। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে, যে ক্লাসে যে কাজ দেওয়া হবে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে কাজগুলো কমপ্লিট করে আসেন, কারণ আপনি একদিন, 2 দিন, 3 দিন যদি প্র্যাকটিস না করেন তারপর দেখবেন আর ক্লাসে আসতে ভালো লাগবে না, কারণ বুঝতে পারবেন না আপনি কী কাজ করবেন, সেটা বুঝতে পারবেন না। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং হচ্ছে মূলত যখন কোনো কোম্পানি তাদের কাজগুলো তাদের ইনহাউস না করিয়ে, অর্থাৎ তাদের যারা পার্মানেন্ট এমপ্লয়ি তাদেরকে দিয়ে না করিয়ে অন্য কোনো ওয়ে থেকে করায়, তখন সেটাকে আউটসোর্সিং বলা হয়। আর যারা নির্দিষ্ট কোনো কোম্পানিতে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় এবং তাদের প্রফেশনটা হচ্ছে ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন? অর্থাৎ যখন কোম্পানিগুলো তাদের কাজগুলো তাদের যারা এমপ্লয়ি আছে, পার্মানেন্ট এমপ্লয়ি আছে, তাদেরকে দিয়ে না করিয়ে বা সে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি না নিয়ে চুক্তিভিত্তিক বিভিন্ন ফ্রিল্যান্সারের সাথে কাজ করে, তখন সেটাকে বলা হয় আউটসোর্স করা। ও তার জবটা কি করছে, কাজটা আউটসোর্স করছে। আর যারা ওই কাজগুলো করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার, এবং তাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কেন ফ্রিল্যান্সিং করা হয়? আসলে ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস, ফ্রিল্যান্সিংয়ের এই কনসেপ্টটা, যে অনলাইন ফ্রিল্যান্সিংয়ের কনসেপ্টটা সর্বপ্রথম guru.com শুরু করেছিল 1998 সালে। guru.com একটা অনেক জনপ্রিয় মার্কেট প্লেস, বর্তমানে এটা আছে। ওরাই প্রথম এই অনলাইন ফ্রিল্যান্সিংটা শুরু করে। যদিও বর্তমানে টপ মার্কেট প্লেসের মধ্যে আছে আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, এই ধরনের সাইটগুলো। কেন আউটসোর্স করা হয়? উন্নত দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কেন আউটসোর্স করে, এটার মেইন কারণ হচ্ছে মূলত তারা কস্ট কমানোর জন্য। তৃতীয় বিশ্বে আউটসোর্সিং করে উন্নত দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার খরচ অনেক কমিয়ে নিচ্ছেন। কতটা কমছে তার একটা ধারণা দিই। আমেরিকায় একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পেশাজীবীর গড় বেতন $50,000, কিন্তু বাংলাদেশি কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে এই কাজটি $1,500-3,000 দিয়ে করিয়ে নেওয়া সম্ভব। এখন হিসাব করুন কী পরিমাণ খরচ কমে যাচ্ছে আউটসোর্সিংয়ের ফলে। দেখেন, আমরা যেই দেশগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড হিসেবে চিনি, যেমন ইউএসএ কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের, ওইখানে শ্রমের মূল্য অনেক বেশি, যে কারণে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম মানুষেরই টার্গেট থাকে ওই দেশগুলোতে গিয়ে চাকরি করার। এটার একমাত্র কারণ হচ্ছে সেখানে যে কাজগুলো করবে সেম কাজগুলো ওইখানে করবে, কিন্তু ইনকামটা অনেক বেশি করবে। এখন চিন্তা করেন তো, ওইখানে যারা আছে তারা যদি ওইখান থেকে কোনো আইটি স্পেশালিস্টকে হায়ার করতে চায়, তাহলে তাদেরকে কী পরিমাণ পে করতে হবে? আমরা জানি আইটি প্রফেশন হচ্ছে ওয়ার্ল্ডের টপ পেয়াররা ওইখানেই থাকে, মূলত আইটিতে সবচেয়ে বেশি পে করতে হয় একটা প্রতিষ্ঠানকে। তাহলে ইউএসএ থেকে যদি আপনি কোনো একজন ওয়েব ডিজাইনার বা কোনো একজন গ্রাফিক্স ডিজাইনার বা এসইও ওয়ার্কারকে যদি হায়ার করতে চান, আপনাকে অনেক বেশি পে করতে হবে। কিন্তু আপনি অনলাইন মার্কেট প্লেসগুলো ইউজ করে আমাদের দেশের মতো যারা কাজ করে, মূলত যেখানে শ্রমের মূল্য অনেক কম, যেমন বাংলাদেশ, ফিলিপাইন, ইন্ডিয়া, পাকিস্তান, মূলত আমাদের এই সাইটটাতেই বেশি ফ্রিল্যান্সিংয়ের কাজ করা হয়। এখান থেকে কাজ করে তারা অনেক কম খরচে অনেক ভালো মানের কাজ নিয়ে নিচ্ছে। যেমন একটা কোম্পানি যদি একজনকে হায়ার করে, পার্মানেন্টলি হায়ার করে, তাহলে তার যা স্কিল থাকে সেটা দিয়েই সে কাজটা কমপ্লিট করবে। কিন্তু কোনো একটা কোম্পানি যদি কোনো একজনকে পার্মানেন্টলি হায়ার না করে অনলাইন মার্কেট প্লেসগুলোতে তাদের জবটা পোস্ট করে, সেখানে ওয়ার্ল্ডের টপ ওয়ার্কার যারা আছে ওই টপিক নিয়ে সবাই বিট করবে, এবং সেখান থেকে সবচেয়ে কম রেটে যে কাজ করবে তাকে সে হায়ার করতে পারবে। তাহলে দেখেন, এখানে সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো যে কাজ করে তাকে সে হায়ার করতে পারছে। এই কারণে আউটসোর্সিংটা এখন এত জনপ্রিয় এবং ফিউচারে কিন্তু এটা আরও বাড়বে। আরও একটা ব্যাপার আছে, যেমন
আপনি যদি 8-10 জন নিয়ে একটা কোম্পানি করতে চান, তাহলে আপনি যদি একটা অফিস নিয়ে পার্মানেন্টলি ওদেরকে নিয়োগ দিয়ে করতে চান, আপনার একটা অফিস সেট আপ করতে হচ্ছে, তাদের পিছনে মান্থলি একটা কস্ট যাচ্ছে। কিন্তু আপনি যদি রিমোটলি কাজ করান তাদেরকে দিয়ে, তারা তাদের মতো করে বাসায় বসে কাজ করবে, আপনি আপনার বাসা থেকে তাদেরকে হ্যান্ডেল করবেন। তাহলে আপনার কোনো অফিস নিতে হচ্ছে না, আপনাকে এক্সট্রা কোনো পেও করতে হচ্ছে না, এবং আপনি খুব ইজিলি কাজগুলো করিয়ে নিতে পারছেন। এগুলো হচ্ছে মূলত আউটসোর্সিংয়ের সুবিধা। Features of freelancing. A freelancer is self-employed, not committed for full time. যেমন আমরা কিন্তু কোনো কোম্পানির ফুল টাইম কাজ করব ওই ধরনের কমিটমেন্ট নিয়ে কাজ শুরু করি না। যেমন একটা কোম্পানি যদি আমাকে কন্ট্রাক্ট বেসিসে কাজ দেয়, তাহলে আমার যতক্ষণ সময় আছে ওর কাজটা কমপ্লিট করা পর্যন্ত আমি কাজ করব। কাজ কমপ্লিট হয়ে গেলে ওই কোম্পানির সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না, যদি না ও নতুন কোনো কন্ট্রাক্ট না দেয়। যদিও বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা এই যে অনলাইন মার্কেট প্লেসগুলোর মাধ্যমে অনেকেই পার্মানেন্ট জব পাচ্ছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশে বিভিন্ন কোম্পানিতে পার্মানেন্ট জব করে, বাংলাদেশ থেকে, সিঙ্গাপুরে, ইউকেতে, ইউএসএতে কাজ করে, অস্ট্রেলিয়াতে কাজ করে, ধরুন অনেকেই আছে। ওরা নিজের বাসায় বসেই কাজ করে, সারাদিনে 6 ঘন্টা কাজ করে, মান্থলি খুব ভালো একটা স্যালারি পায়। ওদের পার্মানেন্টলি ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, মানে 12টা থেকে 6টা অথবা 10টা থেকে 4টা, এভাবে একটা টাইম দিয়ে দেয়। জাস্ট ওই টাইমে কাজ করবে, 700, 750, $800 করে পে করে অনলাইনের মাধ্যমে। তবে ওই সময়টাতে ওটা হচ্ছে অফিস টাইম, ওই সময় ও সবসময় অনলাইনে থাকবে, অর্থাৎ ওই সময়ের মধ্যে অফিসে যা কাজ থাকবে সেগুলো ওরা ওকে দিবে, ও কাজগুলো কমপ্লিট করে সাথে সাথে সাবমিট করে দেবে। সো এখান থেকে ফিক্সড জবও হয়, তবে ম্যাক্সিমামই হচ্ছে মূলত কন্ট্রাক্ট বেসিসে, কন্ট্রাকচুয়াল এই বেশি হয়। নট এ রেগুলার এমপ্লয়ি, ওয়ার্কস অ্যাট হোম ইন ওন টাইম। যেহেতু আমরা কোনো কোম্পানির রেগুলার এমপ্লয়ি না, আমরা তাই কোনো নির্দিষ্ট লোকেশনে গিয়ে ওইখানে অফিস টাইম মেনটেন করে কাজ করতে হচ্ছে না। আমার যতক্ষণ পর্যন্ত অর্ডার থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো একটা কোম্পানি আমাকে হায়ার করে, আমি দিনের যে কোনো সময় বসে কাজটা করে দিতে পারলেই হলো। আমাকে টার্গেট থাকতে হবে যে ডেডলাইন আছে, সেই ডেডলাইনের আগে যাতে আমি কাজটা জমা দিয়ে দিতে পারি। নো জিওগ্রাফিক্যাল লিমিটেশন, কোনো ধরনের জিওগ্রাফিক্যাল লিমিটেশন নেই, আপনি আপনার বাসায় বসে ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতেই কাজ করতে পারবেন। পেমেন্ট অ্যাজ পার কন্ট্রাক্ট। আমাদের এখানে দুই ধরনের পেমেন্ট হয়, বা আমাদের কন্ট্রাক্টগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে ফিক্সড প্রাইসে, আর একটা হচ্ছে আওয়ারলি বেসিসে। যেমন যেটা একটু আগে বললাম যে মান্থলি, কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করলো যে প্রতি মাসে ওর যতগুলো কাজ থাকে সেগুলো ওকে করে দিতে হবে, তবে সেটা পার আওয়ার হিসেবে, পার আওয়ারে, অর্থাৎ ডেইলি 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 15 ঘন্টা হোক, যতক্ষণ কাজ করে মাস শেষে টোটাল 30 দিনে কত ঘন্টা কাজ করেছে সেই হিসাবে পে করবে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে 1 মান্থের জন্য সে কত নেবে, সেটাও হতে পারে। অর্থাৎ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ফিক্সড প্রাইসে যে আমি 1 মাসের জন্য $1000 নিব, আর একটা হচ্ছে আমি প্রতি ঘন্টা $10 করে নিব, তাহলে 1 মাসে যত ঘন্টা হয় সেই হিসাবে আমাকে পে করবে। এই দুইভাবে কাজ হয়। মানি ক্যান বি ট্রান্সফার টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ডস। আমরা যে কাজ করি মার্কেট প্লেস থেকে, আমরা পেমেন্টটা মূলত আমরা এখন লোকাল ব্যাংকেই ম্যাক্সিমাম আনি, যেহেতু অনলাইন যে মাস্টার কার্ডগুলো আছে বা পায়োনিয়ার কার্ড বলেন, পেপ্যাল বলেন, ওগুলো অনেক কস্টলি হয়। যেমন পায়োনিয়ার কার্ড ইউজ করতে গেলে ওইটার ইয়ারলি একটা ফি আছে, প্লাস হচ্ছে ওইখান থেকে আপনি ATM-এর মাধ্যমে টাকা তুলতে গেলেও অনেক বেশি কস্ট চলে যায়। এটা একবার ট্রানজ্যাকশানে $3.15 করে কাটে। আপনি 500 টাকা তুলেন, 1000 টাকা তুলেন, যাই তুলেন, ওই $3.15 ATM ফিটা কেটে রাখবে। তার থেকে বেটার হচ্ছে আপনি পায়োনিয়ারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি মার্কেট প্লেসের সাথে পায়োনিয়ারটা অ্যাড করে দেন এবং ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করেন, সরাসরি আপনার যেটা লোকাল ব্যাঙ্ক আছে সেটাতেই টাকা চলে আসবে, এবং আপনি আপনার ইচ্ছা মতো ডেবিট কার্ড দিয়ে তুলতে পারবেন। ওটাতে এক্সট্রা কোনো কস্টও নেই এবং রেটও ভালো পাওয়া যায়। পেপ্যাল দিয়ে আনলে অসুবিধা হয়, পেপ্যাল তো আমাদের দেশে অ্যাভেলেবেল না, আমাদের দেশ থেকে করা যায় না। যদিও কেউ করে, এটার ডলার রেট খুব কম পাওয়া যায়, 75, 77 এই ধরনের, কিন্তু আমরা ব্যাঙ্ক ট্রান্সফার করলে 80 to 83 টাকা করে পাই পার ডলার। নিডস এ কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড ইন্টারনেট। আপনার কাজ করার জন্য অবশ্যই একটা পার্সোনাল পিসি এবং ইন্টারনেট কানেকশন লাগবে। ক্যান ইউটিলাইজ অলমোস্ট এভরি স্কিলস। এখন আসেন আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা কিভাবে লাভবান হব। আমরা একটু আগে দেখলাম যে উন্নত দেশের ব্যবসায়ীরা আউটসোর্সিংয়ের মাধ্যমে কিভাবে লাভবান হচ্ছে, এখন আমরা কিভাবে লাভবান হব। আমাদের যদি কাজের ক্ষেত্রে দক্ষতা থাকে, তবে উন্নত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজগুলো
আমরা বাংলাদেশে বসেই করে দিতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসাবে আমরা যদি মাসে $2000 আয় করতে পারি, বাংলাদেশি টাকায় সেটি দাঁড়াবে 1,60,000 টাকা। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কাজ করে কি পরিমাণ অর্থ কোনোভাবে আয় করা সম্ভব? এটা আসলে একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনার কোথায় জব করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কত আর্ন করবেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি হার্ডলি ট্রাই করেন এবং 1 থেকে 1.5 বছর যদি আপনি এটা নিয়ে লেগে থাকতে পারেন, তাহলে আপনার খুব ভালো একটা ইনকাম করার সম্ভাবনা থাকে। তবে ওইটা আপনি অর্ধেক করে ছেড়ে দিলে হবে না, যে কারণ এটা স্টার্টিংটা খুবই হার্ড হয়। যে আপনি কোর্স কমপ্লিট করার পরে যে সময়টা সেটা কিন্তু খুবই কঠিন। আপনি মার্কেট প্লেসে ট্রাই করতে থাকবেন, দেখবেন কোনো কাজ পাবেন না, ফিডব্যাক দিবে না, ক্লায়েন্টের সাথে ডিল করা, এগুলো অনেক কঠিন। কিন্তু আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরে ওইগুলো হ্যান্ডেল করতে হবে। এবং আপনি যখন 1-2টা কাজ কমপ্লিট করে ফেলবেন, আপনার প্রোফাইলটা যখন একটু স্টেবল হয়ে যাবে, তখন দেখবেন আপনি রেগুলার কাজ পাচ্ছেন এবং প্রতি মাসে খুব ভালো একটা ইনকাম হবে। সো স্টার্টিংটা অবশ্যই কঠিন হবে এবং মিনিমাম 1 থেকে 1.5 বছর 2 বছর আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কেন ফ্রিল্যান্সিং সেরা পেশা? সময়ের স্বাধীনতা, স্থান স্বাধীনতা, বিশ্বব্যাপী ব্যবসা, বেশি আয়। সময়ের স্বাধীনতা বলতে আপনি নিজের মতো করে কাজ করতে পারেন, তবে ফ্রিল্যান্সারদের কিন্তু 24 আওয়ার্সে অ্যাক্টিভ থাকতে হয়। সময়ের স্বাধীনতা এবং কম সময়। কেউ মনে করবেন না যে এখানে কম সময় দিলে মনে হয় আর্ন করা যাবে। কম সময়ে এখানে কিছুই করা যাবে না। আপনি যত বেশি সময় দিতে পারবেন, আপনার ইনকাম ফিগারটা তত বড় হবে। আপনি হয়তো কম সময় দিলে ছোটোখাটো কিছু কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন, কিন্তু যত বেশি সময় দিবেন আপনার ইনকামটাও তত বেশি হবে। এখানে তো এটা তো কোনো ফিক্সড জব না যে আপনি মাস শেষে একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনি প্রতি মাসে কত কাজ করছেন, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার স্যালারিটা কেমন হবে বা আপনার ইনকামটা কেমন হবে। স্থান স্বাধীনতা, যে আপনাকে কোনো নির্দিষ্ট লোকেশন মেনটেন করতে হচ্ছে না, প্লাস ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কাজ করতে পারছেন। বিশ্বব্যাপী ব্যবসা, আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি এবং ইনকামটা অবশ্যই বেশি। আপনি এখানে এখন জব যদি শুরু করেন, তাহলে ওরা যে স্যালারি দিবে, আপনি 4-5 দিন এর একটা জব নিয়ে কিন্তু তার থেকে বেশি আর্ন করতে পারবেন। বেসিক রিকোয়ারমেন্টস ফর এ ফ্রিল্যান্সার। ইংলিশ ওয়ার্কিং নলেজ। বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, আমরা যাদের সাথে কাজ করব, দুইটাই হচ্ছে ইংলিশের মধ্যে। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব এবং গুগলের মধ্যে আমাদের ক্লায়েন্টদের ম্যাক্সিমাম সাইটগুলো থাকবে ইংলিশে, যদিও অন্য ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু আপনি যাদের সাথে কাজ করবেন তাদের ম্যাক্সিমাম সাইটেই ইংলিশে। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইডেই ইংলিশেরই ডিমান্ড বেশি, তাই ম্যাক্সিমাম সাইট ইংলিশে করা থাকে। আর হচ্ছে আপনার ক্লায়েন্টদের সাথে যদি আপনার কনভারসেশন চালিয়ে যেতে হয়, আপনাকে অবশ্যই ইংলিশে ভালো হতে হবে। ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্টের প্রজেক্টটা বুঝতে পারছেন কি না, বা আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারছেন কি না, সেটার উপর ডিপেন্ড করবে আপনি কাজটা পাবেন কি না। ক্লায়েন্ট আপনাকে বললো একটা, আপনি রিপ্লাই দিলেন অন্যটা, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। যেমন আমরা যখন কোনো একটা জব শুরু করতে যাই, আমি ওই ক্লায়েন্টকে পার্সোনালি চিনি না, ওই ক্লায়েন্টও কিন্তু আমাকে চিনে না, তাহলে ও আমাকে কিসের উপর ভিত্তি করে কাজ দেয়? মূলত আপনার কনভারসেশনের উপর, যে আপনি কি রিপ্লাই দিচ্ছেন, তার ফার্স্ট রিপ্লাইতে কী দিচ্ছেন। সে আপনাকে প্রজেক্টটা দিল, তাহলে আপনার ফার্স্ট রিপ্লাইটা কেমন হচ্ছে সেটার উপরেই ম্যাক্সিমাম টাইম ডিপেন্ড করে যে আপনি কাজটা পাবেন কি পাবেন না। তার প্রজেক্টটা পড়ে যদি আপনি বুঝতে পারেন এবং আপনি যদি গুছিয়ে বলতে পারেন যে আপনি কাজটা বুঝতে পারছেন, আপনি কাজটা কীভাবে করবেন, কাজটা করতে কী কী ইনফরমেশন লাগবে, কাজটা কতদিনের মধ্যে করবেন, কত ডলার লাগবে, এই সব কিছু যদি আপনি বোঝাই বলতে পারেন, তাহলে সে বুঝতে পারবে আপনি কাজটা করতে পারবেন, প্লাস আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর যদি আপনি এভাবে বলতে না পারেন, তাহলে সে বুঝতে পারবে না আপনার কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নাই। কম্পিউটার স্কিল, আপনার কম্পিউটার স্কিল প্রয়োজন হবে মোটামুটি MS অফিসটা ইউজ করা, এক্সেল, ওয়ার্ড এগুলো ইউজ করা। এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিংটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের জন্য, কারণ হচ্ছে যে কোনো একটা প্রবলেম ফেস করলে আপনাকে ইউটিউব এবং গুগল থেকে হেল্প নিতে হবে। ফার্স্টে আপনাকে এমন একটা অভ্যাস করতে হবে যে আপনি অন্য কাউকে জিজ্ঞেস না করে প্রথমে নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে। যে আমি একটা প্রবলেম ফেস করছি, যে এটা আসলে কী জন্য হচ্ছে, আমি গুগল সার্চ করলাম, ইউটিউবে দেখলাম, যদি তো ওখান থেকে কোনো সলিউশন না পাই, তাহলে আমি অন্য কাউকে নক করব। ফার্স্টে আমার কী করতে হবে? নিজে নিজে চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি নিজে চেষ্টা করে শিখেন, সেটা পারফেক্টলি শেখা হয়। আমি যদি আপনাকে বলে দিই, তাহলে সেটা কিন্তু শেখা হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি ওইটা জেনে চলে গেলেন, পরবর্তীতে আবার ভুলে যাবেন। বাট আপনি যদি নিজে একটু সময় দিয়ে চেষ্টা করেন এবং ওই যে শেখাটা হবে সেটাই পারফেক্টলি হবে।
স্পেশাল নলেজ অন সাবজেক্ট ম্যাটার, আপনাকে যে কোনো একটা টপিকে স্কিলড হতে হবে, যেটা নিয়ে আপনি কাজ করবেন বা আপনার যে টপিক নিয়ে আপনি কাজ করবেন সেটাতে অবশ্যই স্কিলড হতে হবে। পোলাইট জেন্টাল অ্যাটিটিউড উইথ ক্লায়েন্টের সাথে আপনার অ্যাটিটিউড কেমন হবে সেটা ম্যাক্সিমাম টাইম ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনার সাথে কীভাবে বিহেভ করে সেটার উপর। ক্লায়েন্ট আপনাকে যেভাবে নক করবে আপনার রিপ্লাইটাও সেভাবে হবে। ক্লায়েন্ট যদি খুব ফর্মাল হয় আপনিও খুব ফর্মাল হবেন, ক্লায়েন্ট যদি খুব ক্যাজুয়াল হয় ফ্রেন্ডলি হয় আপনিও তার সাথে সেভাবেই বিহেভ করবেন। ওটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট কীভাবে করে সেটার উপর। আর প্যাশন, এটা অবশ্যই ফ্রিল্যান্সারদের বেশি প্রয়োজন। এখন আসেন আমরা কি কি ধরনের কাজ মার্কেট প্লেসে করতে পারি। আমরা যে মার্কেট প্লেসগুলো বলি বা অনলাইন মার্কেট প্লেসগুলো, সেখানে কি কি ধরনের কাজ থাকে। আমি সরাসরি একটা মার্কেট প্লেসে যাই, সেখান থেকে দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। এটা একটা মার্কেট প্লেস। এখানে দেখেন, এখানে এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। এই ক্যাটাগরির কাজগুলো এখানে পাওয়া যায়। এখানে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও প্রমোশন, অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল, অনেকগুলো ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরিগুলোর আন্ডার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, আবার ওদের আন্ডার অনেকগুলো সাবজেক্ট আছে, অনেক অনেক ধরনের কাজ পাওয়া যায় এখানে। ম্যাক্সিমাম আমাদের এখানে মূলত এই দুইটা ক্যাটাগরি আমাদেরকে টাচ করতে হয়, ডিজিটাল মার্কেটিং এবং রাইটিং ট্রান্সলেশন। এখন বর্তমানে যে এসইও ট্রেন্ডটা চলছে সেটা ম্যাক্সিমামই রাইটিংয়ের উপর ডিপেন্ড করে, যে যত ভালো রাইটিং করতে পারে, যার রাইটিং স্কিল যত বেটার তার তত বেশি ডিমান্ড। সো রাইটিং নিয়ে আপনারা অনেক কাজ পাবেন। অনেক কাজ বলতে বর্তমানে আপনি যদি চিন্তা করেন যে অনলাইনের মধ্যে গিয়ে আমরা যখন সার্চ করি তখন আমরা কি দেখি, ওয়েবসাইটগুলো দেখি। ওয়েবসাইটগুলোর মেইন অ্যাসেটটা কি, তাদের পোস্টগুলো। অর্থাৎ একটা ওয়েবসাইটের মেইনলি তার পোস্টগুলোই ভিজিটররা ভিজিট করে। তাহলে যত ওয়েবসাইট আছে প্লাস যত বেশি ওয়েবসাইট হচ্ছে, ফিউচারে যত ওয়েবসাইট হবে, সব জায়গায় ডিমান্ড কাদের? রাইটারদের। একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে 1 বছর 2 বছর হলো, আবার এটা আপডেট করার জন্য তখন রাইটারদের প্রয়োজন। তাহলে এইখানে রাইটারদের ডিমান্ডই সবচাইতে বেশি। প্লাস বর্তমানে আমরা ই কমার্স বেশি দেখি, ই কমার্সের প্রচুর ডিমান্ড। ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে দেখবেন প্রচুর সেল হয়। সো ই কমার্সের কন্টেন্ট রাইটিং, ই কমার্স রাইটিংটারও অনেক ডিমান্ড আছে। আমাজন, ইবে, গ্রুপন, শপিফাই, যে ই কমার্স সাইটগুলো আছে ওইগুলোতে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলোর ডেসক্রিপশন রাইটিংয়ের কাজ পাওয়া যায় এবং ডেসক্রিপশন রাইটিংয়ের কাজগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন একটা স্টোরে 100-150 প্রোডাক্ট থাকে, যখন আপনাকে হায়ার করছে ক্লায়েন্ট 150 প্রোডাক্টের জন্য হায়ার করবে। সো আপনাকে একটা প্রোডাক্টের জন্য যদি ও $2-3 করেও পে করে, দেখা যাবে অনেক ভালো একটা ইনকাম চলে আসবে এটা থেকে। এর বাইরেও ব্লগ কন্টেন্ট তৈরি করা, এরপর হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট তৈরি করা, এরপর বিজনেস রিলেটেড কন্টেন্ট তৈরি করা। এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেক ধরনের। সেলস কপি তৈরি করা, প্রেস রিলিজ তৈরি করা, এরপর লিগ্যাল রাইটিং, এরপর প্রুফ রিডিং, এখানে দেখেন স্ক্রিপ্ট রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট, বিজনেস নেম, স্লোগান, অনেক ধরনের কাজ এখানে পাওয়া যায়। বিজনেস নেম, স্লোগান, এটা হচ্ছে মূলত নাম সাজেস্ট করা। মনে করেন আমি একটা কোম্পানি তৈরি করব, ওটার জন্য একটা নাম দরকার এবং একটা ট্যাগলাইন দরকার। প্রত্যেকটা কোম্পানির নিচে একটা ট্যাগলাইন থাকে না, ওইটাকে বলা হয় স্লোগান। যেমন বিকন আইটি, বিকন আইটির নিচে কী লেখা আছে? গ্লোবাল আইটি পার্টনার, এইটা লেখা আছে। তাহলে ওইটা হচ্ছে স্লোগান, ঠিক আছে? এইটারও কাজ পাওয়া যায় এবং এগুলো অন্যান্য মার্কেট প্লেসের কন্টেস্ট হিসাবে অনেক ভালো পে করে। তাহলে যাদের রাইটিং নিয়ে যাদের অলরেডি স্কিল আছে, তারা জাস্ট এসইও রাইটিংটা কীভাবে করে সেটা আপডেট করলেই হবে। আপনি এই সেক্টরে খুব ভালো কাজ করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র রাইটিং নিয়ে কাজ করে, অনলি রাইটিং। ওরা অন্য কিছু করে। যেমন একটা ম্যাডাম আছেন, উনি উনি 2016 সালে আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছিলেন। এখন উনি অনেক ভালো কাজ করেন, ফাইবারের লেভেল 2 সেলার, এবং ওনার কাজ হচ্ছে অনলি রাইটিং। জাস্ট রাইটিং করে বিভিন্ন ধরনের ট্যুর গাইড তো লেখা, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা, এই যে দেখেন, এবং অনেক ভালো ডিমান্ড আছে। জাস্ট একটা টপিক নিয়েও আপনি কাজ করতে পারেন, যেহেতু অ্যাভেলেবেল কাজ থাকে। এরপর ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে আমরা যেগুলো কাভার করব, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর ভিডিও প্রমোশন, এরপর আপনার থাকবে
এগুলাই মূলত আমরা কভার করব এবং রাইটিংটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব কিভাবে এসইও কন্টেন্ট তৈরি করা যায় এগুলো থাকবে। এর বাইরে আরও কিছু আছে, যেমন যারা অটোক্যাড জানে বা যারা ইঞ্জিনিয়ারিং লাইন থেকে আসে তাদের জন্য খুব ভালো কাজ পাওয়া যায়, ডিজাইনের কাজ থাকে। এরপর যারা ম্যাথমেটিক্স থেকে আসে তাদের জন্য খুব ভালো কাজ পাওয়া যায়। এরপর হচ্ছে যারা লয়ারদের জন্য কিন্তু খুব ভালো কাজ আছে, বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে এখানে নিয়োগ দেওয়া হয়। যেমন এখানে দেখেন বড় বড় যে সাইটগুলো আছে, বড় বড় যে কোম্পানিগুলো আছে, আপনি দেশে বসে কি করতে পারবেন, তাদের সাথে কাজ করতে পারবেন। এর বাইরে ডাটা এন্ট্রির কাজ থাকে, ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারেন। ওইগুলো যদি আপনার আইডিয়া থাকে তাহলে এগুলো আপনাকে শিখতে হবে না। যে ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে কাজগুলো আছে, ওয়ার্ড এক্সেলের কাজগুলো, এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। কিসের ক্লাস? আচ্ছা, এরপর এখানে দেখেন এই ক্যাটাগরির যে কাজগুলো হয়, যে এগুলো হচ্ছে মূলত আপনার নিজের যদি কোনো স্পেশাল কোনো স্কিল থাকে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন অনলাইন লেসন্স, এটা আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনার যে কোনো একটা স্কিল আছে, আপনি স্পেশালি কোনো একটা টপিক নিয়ে স্কিল, সেটা নিয়ে আপনি কী করতে পারবেন, এখানে অনলাইন লেসন দিতে পারবেন, টিচিং করতে পারবেন। এরপর আপনার যদি আর্ট নিয়ে যদি কোনো ইন্টারেস্ট থাকে, অর্থাৎ যেটা পেন্সিল স্কেচ যেগুলো আছে, ওইগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। অর্থাৎ কোনো একটা ছবি দিয়ে দিবে, ফটো দিয়ে দিবে, সেটা আপনাকে স্কেচ করে দিতে হবে। এইগুলোরও খুব ভালো কাজ পাওয়া যায়। এরপর দেখেন এখানে আরও অনেকগুলো টপিক আছে। এই যে এগুলো আপনি কোনো স্কিল ডেভেলপ করা ছাড়াই, নতুনভাবে স্কিল ডেভেলপ করা ছাড়াই, আপনার যদি আগে থেকে এইগুলো নিয়ে আইডিয়া থাকে সেই কাজগুলো করতে পারেন। এগুলো হচ্ছে কাজের ক্ষেত্র, আমরা কী কী ধরনের কাজ করতে পারবো। তবে বেসিক্যালি আমার কোর্সটা থাকবে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এসইও, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলোই আমি কভার করব। ফিক্সড প্রাইস জব আর আওয়ারলি জব, এটা তো বুঝতে পারছেন। ইন্টারনেট মার্কেটিং, এসইও। পেশা হিসাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইন্টারনেট বাণিজ্যের এই যুগে ওয়েবসাইট ছাড়া কোনো প্রতিষ্ঠানকে কল্পনা করা যায় না, আবার ওয়েবসাইট থাকলে কিন্তু চলে না। এটি সর্বত্র পৌঁছে দিতে ব্যাপক মার্কেটিংয়ের প্রয়োজন হয়। একটা ওয়েবসাইটকে সর্বত্র ছড়িয়ে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপায়। দিন দিন বিশ্বব্যাপী যত ওয়েবসাইট বাড়ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজের ক্ষেত্রেও অনেক বাড়ছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে তাই দিন দিন বাড়ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আর এই হিসাবে ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ তরুণীদের অন্যতম পছন্দ হতে পারে এই ক্ষেত্রটি। ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর তথ্য অনুসারে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাসে 50,000 থেকে শুরু করে 2 লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করতে পারেন। প্রয়োজন কেবল সঠিক নির্দেশনা, প্রচেষ্টা, ধৈর্য, সময়। এখানে দেখেন এই 4টা পয়েন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি কত আর্ন করবেন সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনি এই 4টা গুণ নিজের মধ্যে নিয়ে আসতে পারছেন কিনা সেটার উপর। আপনার যদি সঠিক নির্দেশনা থাকে, চেষ্টাও থাকে, ধৈর্যও থাকে, কিন্তু আপনি যদি সময় দিয়ে সেগুলো করতে না পারেন, সেক্ষেত্রে সাকসেস আসবে না। আপনি নির্দেশনা পাচ্ছেন, আপনার ধৈর্যও আছে, আপনার সময়ও আছে, কিন্তু আপনি চেষ্টা করেন না, তাহলেও কিন্তু আপনার সাকসেস আসবে না। আপনি নির্দেশনা পাচ্ছেন, ধৈর্য ধরছেন, বা চেষ্টাও করছেন, কিন্তু সময়ও দিচ্ছেন, কিন্তু আপনার ধৈর্য নেই। একটা কাজ আপনি একবারের বেশি করতে পারেন না, বারবার প্র্যাকটিস করার বিষয়টা আপনার মধ্যে নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। অর্থাৎ এই 4টা গুণ যদি একসাথে আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই পেশায় বেশ ভালো করছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কিত ব্লগের ডাটা অনুযায়ী প্রতি 100 জন ফ্রিল্যান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের মধ্যে 23 জনই নারী। এখন আসেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এটা কি, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দগুচ্ছটিতে 3টি শব্দের যোগ হয়েছে। প্রথম দুটি হলো সার্চ ইঞ্জিন এবং অপরটি হলো অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বলতে যে সাইটগুলোতে আমরা ইনফরমেশন সার্চ করি, যেমন গুগল, ইয়াহু, বিং, বাইদু, এই ধরনের যে সাইটগুলো আছে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশন মূলত কিছু পদ্ধতি বা কিছু রুলস আমরা যেগুলো আমাদের ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করার জন্য ব্যবহার করে থাকি।
আমরা জানি ইন্টারনেটের প্রতিটি বিষয় নিয়ে হাজারো ওয়েবসাইট আছে, কিন্তু সার্চ ইঞ্জিনে সে বিষয়ে খোঁজ করে বা সার্চ দিই তখন সবথেকে ভালো মানের 10টা সাইটকে ফলাফল হিসাবে প্রথম পাতায় দেখায়। যেমন আমরা যখন গুগলে কিছু কোনো একটা টপিক লিখে সার্চ করি, ফার্স্টে 10 বা 12টা সাইট থাকে এবং আমরা ওই সাইটগুলোতে কিন্তু আমাদের রেজাল্টগুলো দেখি। সেকেন্ড পেজ বা থার্ড পেজে আমরা যাই না, গেলেও খুব কমই যাওয়া হয় সেকেন্ড পেজ থার্ড পেজে, বলতে গেলে যাই না সেকেন্ড পেজে। তাহলে দেখেন ওই টপিক নিয়ে তো লক্ষ লক্ষ সাইট আছে, লক্ষ লক্ষ সাইট শো করে, কিন্তু সেখান থেকে ভিজিটর পায় কতজনে? মাত্র ওই 10টা যে সাইট টপে থাকে সে 10টা সাইটেই ভিজিটর পায়। এই জন্য বসেন এদিকে, একদিকে বসেন। হাজারো ওয়েবসাইট থেকে যেহেতু 10টি ওয়েবসাইটেই প্রথম পাতায় দেখায়, তাই সবার লক্ষ্য থাকে এই পাতায় যেন তার নিজের ওয়েবসাইটটি থাকে। কারণ ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ 10-এর মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে না পেলে দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। যেন আমরা ফার্স্ট পেজে যদি রেজাল্ট না পাই, তাহলে আমরা ওই সার্চ প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে আবার নতুনভাবে সার্চ করে থাকি। অর্থাৎ সেকেন্ড পেজ থার্ড পেজ যারা আছে তাদেরকে আমরা দেখিই না। সেজন্য সবারই টার্গেট থাকে ফার্স্ট পেজে আসার জন্য, এবং একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে মূলত এসইও বলা হয়। একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে নিয়ে আসার যে কৌশল সেগুলোকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়ে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা অন পেজ অপটিমাইজেশন আর অন্যটা হলো অফ পেজ অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব। এখন আসেন যে এসইও কেন ইম্পর্ট্যান্ট, বা কোম্পানিগুলো ওয়েবসাইটগুলো আমাদেরকে দিয়ে কেন কাজ করাবে। যেহেতু অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাই পণ্যের প্রচার এবং বিক্রি বাড়াতে সার্চ ইঞ্জিনের রেজাল্টে সবার উপরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা ওয়েবসাইট করা হয়, একজন ডিজাইনার বা ডেভেলপার একটা সাইট তৈরি করে, গ্রাফিক্স ডিজাইনার একটা গ্রাফিক্যাল ভিউগুলো দেয়, কিন্তু অতটুকুতে রেখে দিলেই কি এটাতে ভিজিটর আসবে? না, ওইটাকে আপনাকে মার্কেটিং করতে হবে, আর মার্কেটিং করার কাজটাই হচ্ছে মূলত এসইও। এসইও ওয়ার্কারই মূলত আপনার সাইটটাকে ভিজিটরদের কাছে পৌঁছাবে। যদি আপনার পণ্য বা সেবা সংশ্লিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটকে সবার আগে দেখায়, তাহলে ভিজিটররা আপনার সাইটে বেশি ক্লিক করবে, আর বেশি ক্লায়েন্ট আসলে বেশি বিক্রি, এটা তো জানা কথা। আপনি একজন ব্লগার, অ্যাফিলিয়েট মার্কেটার, ই কমার্স উদ্যোক্তা, সার্ভিস প্রোভাইডার অথবা ফ্রিল্যান্সার যাই হন না কেন, গ্রাহক খুঁজে পাওয়ার জন্য আপনার এসইও করতেই হবে। অর্থাৎ আপনি অনলাইন থেকে যে কোনোভাবে আর্ন করতে যান, আপনাকে এসইওর মাধ্যমে কাজটা করতে হবে। আরও সহজভাবে বললে, ইন্টারনেট থেকে যে কোনোভাবে যেভাবে আয় করেন না কেন, আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, এবং ওয়েবসাইটের প্রমোশনের জন্য আপনার এসইও করতে হবে। আমরা অনলাইনের থেকে যাই করি, আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট বলেন, কোনো একটা ই কমার্স সাইট বলেন, বা কোনো একটা সার্ভিস সাইট বলেন, প্রত্যেকটাতেই তো আপনার ভিজিটর দরকার হয়। ভিজিটর আসলেই আপনার প্রফিট, আর ভিজিটর আনার জন্য আপনার এসইও করতে হয়। হোয়াই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার সাইটকে যদি আপনি এসইও করে টপ 10-এ নিয়ে আসতে পারেন, তাহলে এসইও করে অনেক অনেক লাভ। যদি আপনার ওয়েবসাইটকে এসইও করে শীর্ষ 10 ফলাফলের ভিতর নিয়ে আসতে পারেন, তাহলে ভিজিটরের সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে আপনার আয়ের সংখ্যা। আপনার সাইট টপে থাকলে প্রচুর ভিজিটর আসবে, এবং আপনার সাইটটা যদি বিজনেস রিলেটেড কোনো সাইট হয় তাহলে প্রচুর কেনা বেচা হবে। আপনার সাইটে আপনি গুগলের অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করেও ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম ব্যবহার করেও আর্ন করতে পারেন। এরকম আরও বহুমুখী ইনকামের সোর্স হতে পারে আপনার ওয়েবসাইট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে এসইও এর হাজার রকমের কাজ পাওয়া যায়, যেগুলো করে আপনি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারেন। এখানে মূলত আমাদের মেইন টার্গেট থাকবে আমরা মার্কেট প্লেসে কাজ করব, আমরা ক্লায়েন্টের সাইটের মধ্যে কাজ করব, তারপর নিজে যদি ইনভেস্ট করতে পারি তখন গিয়ে আমরা নিজের এক ওয়েবসাইট তৈরি করে সেখানে অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং যে কোনো একটা বিজনেস আমরা শুরু করতে পারি। তবে ফার্স্ট টার্গেট কি? মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাজ করা। Where do searchers click? ভিজিটররা একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোথায় ক্লিক করে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মূলত গুগলের ফার্স্ট পেজটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। এই যে ফার্স্টে যে পেজটা আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন এখানে কোথায় ভিজিটররা কেমন ক্লিক করে, বা কোন ওয়েবসাইট কেমন ভিজিটর পাবে, একটা কিওয়ার্ড, এটাকে বলা হয় কি কিওয়ার্ড। এই যে আমরা সার্চ করার জন্য সার্চ বক্সে যা লিখি, এটা কি বলা হয়? কিওয়ার্ড। এই কিওয়ার্ডের একটা মান্থলি সার্চ ভলিউম থাকে। আপনারা যখন সামনে কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন দেখবেন এই কিওয়ার্ডের একটা মান্থলি সার্চ ভলিউম থাকবে, যে এই কিওয়ার্ডটা লিখে সারা ওয়ার্ল্ড থেকে কতজনে প্রতি মাসে সার্চ করে, সেটাকে বলা হয় সার্চ ভলিউম। এই সার্চ ভলিউমটা যাই হোক, মনে করেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 50,000। এখন এই 50,000 সার্চ ভলিউম থেকে বা 50,000 ভিজিটর থেকে
এখানে কোন ওয়েবসাইট কত পার্সেন্ট ভিজিটর পাবে, এটাকে বলা হয় সিটিআর বা ক্লিক থ্রো রেট। কি সিটিআর বা ক্লিক থ্রো রেট, এই যেটা এখানে দেখাচ্ছে আপনি যদি র্যাঙ্ক 1-এ থাকেন তাহলে 42% ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে, 2-তে থাকলে 11.9%, 3-তে থাকলে 8.5%। এইভাবে আপনি যদি র্যাঙ্ক 10-এ থাকেন সেক্ষেত্রে 3% ভিজিটর পেতে পারেন। এটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছে, একজ্যাক্ট যে হবে তা না, এটা বেশ বা কম হতে পারে। এসইওতে ফ্রিল্যান্সিং কেরিয়ার, একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের আয় নির্ভর করে তার কাজ এবং কাজের দক্ষতার উপর। এখানে দেখেন ইনকামের কথা যখনই আসছে তখনই আসতেছে কাজের দক্ষতার কথা, অর্থাৎ আপনি স্কিলড হলেই কাজ করতে পারবেন, স্কিলড হলেই আর্ন করতে পারবেন। যেখানে ইনকামের কথা আসবে সেখানেই আপনার স্কিলের কথা আসবে। এখানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে মূলত আপনার ইনকামটা কেমন হবে সেটা ডিপেন্ড করে আপনি কী কাজটা করবেন মার্কেট প্লেসে এবং সেটা আপনি কত ভালোভাবে করতে পারবেন। যেমন আমাদের এই কোর্সের মধ্যে আমরা 15 থেকে 20 ধরনের কাজ দেখব, 15 থেকে 20 ধরনের কাজ দেখব, বাট একজন মানুষের পক্ষে কিন্তু সবগুলো কাজ করা পসিবল না। এখান থেকে কয়েকটা নিয়ে আপনাকে কাজ করতে হবে মার্কেট প্লেসে। আপনি হয় অন পেজ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, না হলে ব্যাকলিংয়ের মধ্যে নির্দিষ্ট একটা ব্যাকলিং প্যাটার্ন নিয়ে আপনি কাজ করবেন। সবগুলো যে করবেন তা না, বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলো যে কোনো একটা নিয়ে করবেন। তাহলে আপনি কোন কাজটা পারেন সেটার মার্কেট প্লেসের ডিমান্ড কেমন সেটার উপর ডিপেন্ড করবে আপনার ইনকামটা কেমন হবে। যে যত বেশি দক্ষ তার আয়ও তত বেশি। সাধারণভাবে একটি সাইটকে গুগলের প্রথম পেজে আনতে সাইটের কিওয়ার্ডের উপর নির্ভর করে $200 থেকে $1000 পর্যন্ত পাওয়া যায়। এছাড়া অন্যান্য কাজগুলো করে ঘন্টায় ন্যূনতম $2 থেকে শুরু করে $20 পর্যন্ত আয় করা যেতে পারে। এছাড়াও নির্ধারিত মূল্যে ফোরাম পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং বা বুকমার্কিং করেও আপনি আয় করতে পারেন। তবে এখানে মূলত আপনার কত সময় লাগবে এবং কোন কিওয়ার্ডের উপর কাজ করতে হবে সেটির উপর নির্ভর করে আপনার কত নেবেন। তবে সাধারণত একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার মাসে 20-30 থেকে শুরু করে লক্ষাধিক টাকা আয় করতে পারেন। আপনি এটা চিন্তা করেন না যে কোর্স কমপ্লিট করার সময় আপনি এত আর্ন করবেন, এটা পসিবল না। আপনি হয়তো কাজ শুরু করবেন, যেমন আমাদের প্রত্যেকটা বেসেই কোর্স কমপ্লিট করার আগে দেখা যায় একজন বা দুইজনে কাজ পায়, একটা দুইটা কাজ মার্কেট প্লেসে করে। এটার মানে এই না যে সে সাকসেসফুল, সে মাত্র শুরু করছে, তাকে টিকে থাকতে হবে এখানে। এবং এই টাইমটা মিনিমাম 1 থেকে 1.5 বছর, অর্থাৎ এই 1-1.5 বছর আপনি ছোটোখাটো $100-200 আর্ন করতে পারবেন। অনেকে 1 মাসের মধ্যে অনেক ভালো আর্ন করছে, যেমন রিসেন্ট একটা বেস ক্লোজ হয়েছিল 1 মাস মতো হচ্ছে, ওখানে একজন 1 মাসের মধ্যে $400 আর্ন করছে, অর্থাৎ সে ফাইবার এখন লেভেল 1 সেলার হয়ে যাচ্ছে, 15 তারিখ লেভেল 1 সেলার হয়ে যাবে। তাহলে সে ওইভাবে ট্রাই করেছে, তার ডেডিকেশন ছিল। ডেডিকেশন কীরকম, সে একটা কোম্পানিতে 3 বছর সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ছিল, কোর্স কমপ্লিট যেদিন করছে তারপরেই গিয়ে সে জবটা ছেড়ে দিয়ে চলে আসছে, এবং সে ফুল টাইম কী করছে ওইটা নিয়েই ছিল, এবং ওইটা ফিডব্যাকও সেভাবে পাচ্ছে, কাজও করতেছে। আপনি বর্তমানে জব পাওয়াটা যারা ট্রাই করতেছেন, আপনারা সবাই তো জবের জন্য ট্রাই করতেছেন, আপনারাই জানবেন যে কতটুকু টাফ। আর একটা কোম্পানিতে 3 বছর চাকরি করে সেটা ছেড়ে দেওয়া, এটা কিন্তু অনেক সাহসের প্রয়োজন হয়। এবং আমি দেখছি কি উনি ছেড়ে দিয়ে কিন্তু ভালোই করতেছে, উনি এই মাসে $400 আর্ন করছে, ফার্স্ট মান্থ হিসেবে কিন্তু এটা অনেক বেটার। $400 বলতে কত, প্রায় 30+ আসবে, এখানে 30,000 প্লাস আসবে, তো এটা অনেক ভালো ইনকাম। ওনার সামনেটা আরও বাড়বে, কমবে না। ওনার যেহেতু স্টার্টিংটা ভালো হয়েছে, ওনার সামনের কাজগুলো আরও বাড়বে। ওনার এখন কিছু কোম্পানি ফিক্সড ওনাকে জব দিচ্ছে, রেগুলার কাজ দিচ্ছে কয়েকটা কোম্পানি। অ্যাডসেন্স, আপনি যদি অ্যাডস বা গুগল লেখা কোনো বিজ্ঞাপনে ক্লিক করেন তাহলে উক্ত ওয়েবসাইটের মালিক গুগলের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে রেভিনিউ পাবে। যেমন আমরা কিছু সাইটে ভিজিট করতে গেলে দেখি ওইখানে আমাদের টপিক রিলের বাইরেও কিছু এক্সট্রা কিছু অ্যাড থাকে, এবং ওইগুলোতে ক্লিক করলে ওই ওয়েবসাইট আপনাকে অন্য আরেকটা ওয়েবসাইটে ড্রাইভ করতেছে বা রিডাইরেক্ট করতেছে। ওই যে এক্সট্রা যে ব্যানারগুলো থাকে বা পোস্টগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাড। অ্যাডটা যে কোনো কোম্পানি দিতে পারে, সেটা গুগলের মাধ্যমেও হতে পারে অথবা অন্য কোনো অ্যাড প্রোভাইডারের মাধ্যমেও হতে পারে। তবে এখানে কাজটা কি, এখানে হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ওইখানে যে অ্যাড আছে সেটাতে ক্লিক করেন, তাহলে ওই ওয়েবসাইটের ওনার তার অ্যাড প্রোভাইডারের কাছ থেকে একটা কমিশন পাবে। আপনি যে অ্যাডে ক্লিক করছেন সেটার জন্য কে কমিশন পাবে, ওয়েবসাইটের ওনার কমিশন পাবে। যেমন আমরা কিছু কিছু সাইটে দেখে প্রচুর অ্যাড থাকে, বিশেষ করে অনলাইন যে পোর্টালগুলো আছে এখন, ওগুলো দেখবেন একটা দুইটা সেন্টেন্সের পরপরই অ্যাড বসায় রাখে, এবং ওইখানেতে কেউ ক্লিক করলে ওই সাইটগুলো সেখান থেকে কমিশন পাচ্ছে।
এটা হচ্ছে অ্যাডসেন্স বা অ্যাডসেন্স থেকে আর্নিং যেটা বলা হয়। অ্যাডসেন্স থেকে ইনকামের জন্য আপনারা যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে, এমন একটা সাইট করতে হবে যেখান থেকে আপনি রেগুলার ভিজিটর পাবেন, যেখানে আপনি রেগুলার ভিজিটর নিয়ে আসতে পারবেন। আপনার যদি পার মান্থে খুব ভালো একটা ভিজিটর থাকে তখন আপনি গুগলের কাছে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় তাহলে গুগল আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে, অ্যাড শো করবে, এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর এসে ওই অ্যাডগুলোতে ক্লিক করে তখনই গুগল আপনাকে কমিশনটা পে করবে। এটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম। এটা তখনই করতে পারবেন যখন আপনি এসইওটা খুব ভালোভাবে শিখতে পারবেন, আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে এবং আপনি ওই সাইটটাকে এসইও করে টপে নিয়ে আসতে পারবেন, ভিজিটর থাকবে তখন। অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও একটা আমাদের আর্নিং সোর্স। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে মূলত অন্য কারো প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে ইনকামের যে সোর্স সেটাকে বোঝানো হয়। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের দেশে ডিলারশিপ বিজনেসটা তো বোঝে। ডিলাররা কী করে, ওরা একটা নির্দিষ্ট কোম্পানির প্রোডাক্টগুলো সেল করে এবং ওইটার বিনিময়ে তারা নির্দিষ্ট একটা কমিশন পায় মান্থলি। ওইটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট, যে আপনি একটা কোম্পানির কাছ থেকে কিছু প্রোডাক্ট নেবেন, সেগুলো আপনি নিজে প্রমোট করবেন, প্রমোট করে সেল করে দিবেন, এবং আপনি যত ডলার সেল করতে পারবেন সেটার উপর একটা পার্সেন্টেজ ওরা আপনাকে প্রোভাইড করবে। এটার জন্য আপনার একটা ওয়েবসাইট করতে হবে। আমরা এখানে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাই মূলত দেখবো যে আমাজনের প্রোডাক্টগুলো প্রমোট করে কিভাবে আপনি আর্ন করতে পারেন। একটা ওয়েবসাইট করে সেখানে আপনি আমাজনের প্রোডাক্টগুলো লিঙ্ক করবেন, অ্যাসোসিয়েট লিঙ্ক করবেন, এবং সেই ওয়েবসাইটটাকে প্রমোট করে সেটার মাধ্যমে যদি আপনি আমাজনে ভিজিটর পাঠাতে পারেন এবং ওই ভিজিটরটা যদি আমাজন থেকে প্রোডাক্ট কিনে তখন আমাজন আপনাকে একটা কমিশন পে করবে। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েটের মূল পয়েন্টটা। তাহলে এটার জন্য আমাদের যেটা দরকার, একটা ওয়েবসাইট দরকার, এসইও করা দরকার, ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমার এখানে ভিজিটর আসলেই তো সেল হবে, ভিজিটর না আসলে তো সেল হবে না। এবং আপনি যদি ওয়েবসাইট করে সেটাকে র্যাঙ্কে আনতে পারেন তাহলেই আপনার ইনকামটা হবে। এগুলো আমাদের আর্নিং সোর্স হিসাবে থাকবে পরবর্তীতে। আপনার প্রথমে মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করে যদি ইনকাম করতে পারেন এবং নিজে যদি ইনভেস্ট অ্যাবিলিটি থাকে তখন গিয়ে আপনি অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, কারণ এগুলো করতে গেলে আপনাকে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের কোর্সে যা যা থাকবে, আমরা ফার্স্টের দিকের ক্লাসগুলোতে 2টা বা 3টা ক্লাসের মধ্যে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কী, ওয়েবসাইট কী, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কী, কীভাবে ওয়েবসাইটে পোস্ট করতে হয়, কীভাবে পোস্ট এডিট করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। যেহেতু আমাদের কাজটা এসইও এবং এসইওটা একটা ওয়েবসাইটকেই করতে হবে, তাই আমাদের ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটা বুঝতে পারছেন? ওয়েবসাইট আইডিয়া দেওয়ার জন্য মূলত আপনাদেরকে প্রথম দিকে এগুলো করানো হবে। তারপর আমরা এসইও শুরু করব। এসইওতে আমাদের টোটাল 2টা পার্ট, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজের মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ই কমার্স এসইও করব, আর হচ্ছে ওয়েবসাইটকে কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা দেখব। আর অফ পেজের মধ্যে আমাদের থাকবে মার্কেটিংটা। মার্কেটিং বলতে এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, এইগুলো আমরা আমাদের কোর্সে কভার করব। এবং আর্নিং সোর্স হিসাবে থাকবে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং। অর্থাৎ আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টগুলো এখানে প্র্যাকটিক্যালি আমরা করব। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট সাইট কীভাবে করতে হয়, একটা অ্যাফিলিয়েট সাইট কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আমরা একটা ক্লাসের মধ্যে ডিসকাস করব। ব্লগিং কীভাবে করতে হয় সেটা নিয়ে একটা ক্লাসে ডিসকাস করব। এগুলো হচ্ছে আমাদের কোর্স কাভারেজ। আমরা টোটাল 24 বা 25টা ক্লাসের মধ্যে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। বসেন। ইউটিউব চ্যানেলে অবশ্যই করতে পারবেন। আমাদের এখানে ভিডিও মার্কেটিং যেটা আছে ওইখানে মূলত ইউটিউব এসইওটা নিয়ে আমরা ডিসকাস করব, কীভাবে আপনি একটা ভিডিও অপটিমাইজ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে থাকবে। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারবেন, আপনি যখন ইউটিউব ভিডিওগুলো কীভাবে অপটিমাইজ করতে হয় সেটা বুঝতে পারবেন, তখন আপনি আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করতে পারবেন। এখানে মূলত কিওয়ার্ড রিসার্চটাই জরুরি। আপনি যদি অলরেডি ইউটিউব চ্যানেলে গিয়ে থাকেন সেখানে দেখবেন সেখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস অপশন আছে। মূলত এই 3টা অপশনকেই আপনাকে অপটিমাইজ করতে হয়। এমন একটা টাইটেল দিতে হবে যাতে ম্যাক্সিমাম কিওয়ার্ড ওখানে ইউজ করে, তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে আপনি বেস্ট কিওয়ার্ডগুলো পাবেন। সেগুলো দিয়ে আপনি টাইটেল তৈরি করবেন, ডেসক্রিপশন তৈরি করবেন এবং ট্যাগসের মধ্যে ওই কিওয়ার্ডগুলোকে আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ভিডিওতে অপটিমাইজ হয়ে যাচ্ছে। যদিও ইউটিউবের সাকসেসটা ডিপেন্ড করে টপিকের উপর।
যদি আপনার টপিক যদি ব্যাটার হয় তাহলে দেখবেন এমনিতেই প্রচুর ভিউয়ার আসবে। না বাট কেউ যখন সার্চ করে তখন তো একটা মানে প্রমোটের মধ্যে একটা উপরে হ্যাঁ একটা সেটাই, চলে আসে। সেটা হচ্ছে ওই যে আমি তখন যেটা বললাম। অনেক সময় হয় কি আপনার যেটাতে 10,000 ভিউজ সেটা উপরে চলে আসে, অথচ যেগুলোতে মিলিয়ন ভিউজ ওগুলো নিচে চলে যায়। ওখানে আবার আরও একটা ব্যাপার আছে, কেউ যদি পেইড মার্কেটিং করে তখন সে ও, উপরে চলে আসবে। কিছু কিছু দেখবেন অ্যাডস লেখা থাকে, যদি প্রত্যেকটা পেইড মার্কেটিং করা। তবে আপনি যদি সঠিকভাবে অপটিমাইজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকে যদি ভালো ভিউ পান, সেক্ষেত্রে দেখবেন আপনার ইউটিউব র্যাঙ্কেও ইমপ্রুভ হবে। আমাদের বিকন আইটির গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনারা বিকন আইটির গ্রুপে জয়েন দিয়ে দিবেন, জয়েন হয়ে যাবেন। এবং বিকন আইটির ওয়েবসাইট আছে, সেখানেও আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেলস ইনফরমেশনগুলো পাবেন। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা 3 জন পরে আসছেন, আপনার নাম? আমার নাম হচ্ছে অমিত চক্রবর্তী। হ্যাঁ, কোথায় আছেন বা কী আমি করছেন? আইন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট বাংলাদেশে সিএ করছি। আচ্ছা তার পাশাপাশি ফার্মে রিসোর্সেসে আছি। আমি চিটাগং বেলমন্ট পাবলিক কলেজ থেকে এসএসসি দিলাম। আচ্ছা আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছে? এটা বেশি ভালো হয় না, 4.3। যাই, যাই হয়েছে, ফিউচারটা ভালো হইলে বলো। আপনার নাম? আমি শাহিনুল ইসলাম, ফেভর থাকি আমার গ্রুপে ইউসিতে। ইয়ে মনে আছেন, ঠিক আছে। আর আমাদের রমজানের ক্লাস টাইমটা 4টা থেকে হবে। আসলে রমজানের সময়টাতে রোজা রেখে একটু প্রবলেম ক্লাস নিতে। 4টা থেকে আমরা 5টা বা 5:30 পর্যন্ত টপিক অনুসারে কি করব, ক্লাসটা রান করব যতক্ষণ টপিক থাকে। আর আপনারা রমজানের পরে ক্লাস করবেন 7টা থেকে। অর্থাৎ আমাদের রেগুলার ক্লাস টাইম হচ্ছে কি 7 PM থেকে, আর রমজানে যতগুলো ক্লাস হয় তো 25টা পর্যন্ত ক্লাস হবে, 4টা থেকে ক্লাস হবে। এবং চেষ্টা করবেন 4টার মধ্যে চলে আসতে, যেহেতু এই সময় বাসায় যাওয়ার একটা তাড়া থাকবে সবার, ইফতারের আগে আগে এর মধ্যে চলে আসার 4টার মধ্যে চলে আসার চেষ্টা করো। আমি 4টায় কিন্তু ক্লাস শুরু করে দেব। আর আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন, নিজেরা ফেসবুকে একটা গ্রুপ করে নেবেন, তাহলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে সুবিধা হবে। সামনে নেক্সট ক্লাসগুলোতে আমি দেখাবো, গুগল ড্রাইভের মধ্যে একটা শিট করে দেবো, সেখানে আপনারা ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবেন। পাশাপাশি আপনারা ফেসবুকে একটা গ্রুপ করে নেবেন। পার্সোনাল গ্রুপ নাই আপনাদের, মানে মেসেঞ্জার? আমাদের তো গ্রুপ আছে, প্রত্যেকটা বেসের জন্য আলাদা আলাদা গ্রুপ। এখন আপনারা যেহেতু নিউ বেচ, আপনারা নতুন গ্রুপ করবেন, ঠিক আছে? আর যারা নতুন লাস্টে আসছেন, আপনারা চেষ্টা করবেন টাইমলি ক্লাসে অ্যাটেন্ড থাকার, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকার, আর হচ্ছে রেগুলার প্র্যাকটিস করার। আমি এখানে এই কথাটা আগেও বলেছি, এখনও বলছি। আমি কি বলছি ক্লাসে, প্লাস আমার ভিডিওটা বাসায় না দেখে আপনারা ওই টপিকগুলো ইউটিউবে সার্চ করেন। অর্থাৎ ইউটিউব এবং গুগলকে কি করে নেন, আপনারা আমার থেকে বেশি প্রাধান্য দেন। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি, আপনি আইডিয়াটা ভালোভাবে শিখতে পারবেন কোন জায়গা থেকে, অনলাইন থেকে। কারণ আমরা যেগুলো আপনাকে দিচ্ছি সেগুলো অনলাইন থেকে দিচ্ছি। হয়তো আমি যে ইনফরমেশন দিচ্ছি সেটা আপডেটেড নাও হতে পারে, এর মধ্যে নতুন আপডেটও আসতে পারে। অনলাইনের টপিকগুলো কিন্তু রেগুলার আপডেট হয়। সেক্ষেত্রে আপনি আমারটা দিয়ে বসে না থেকে আপনি কী করবেন, নিজেই ট্রাই করবেন বিষয়গুলো, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন এখান থেকে প্রচুর ইনফরমেশন পাবেন। এবং যে কোনো প্রবলেম ফেস করলে প্রথমেই আপনি ইউটিউবে যাবেন, গুগলে যাবেন। সেখান থেকে যদি কোনো সলিউশন না পান, সেক্ষেত্রে আপনি আমাকে বা অন্য কাউকে নক করবেন। কারণ আপনি নিজে যেটা শিখতে পারবেন, অন্য কেউ যদি বলে দিলে সেটাও ওইভাবে শেখা হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুতে আমি শেষ করছি।